জুলাই গণহত্যা স্মরণে বিএনপির নারকীয় আশুলিয়া কর্মসূচি যোগ দিয়েছেন ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শহীদ পরিবারের সাথে কথা বলবেন তারেক রহমান। নরসিংদীতে শহীদ পরিবারের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ। শহরে পদযাত্রা শেষে বিকেলে দলের পথসভা। সিলেটে স্কুল ছাত্র সুমেল হত্যার রায় ঘোষণা। ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন। সন্তুষ্টি প্রকাশ বাদীপক্ষের। ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরো অন্যান্য আসামিদেরকে 2 বছর 3 বছর করে সাজা দিয়েছেন। মোট 32 জন আসামিকে সাজা দিয়েছেেন। তিস্তার পানিতে ডুবে আছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। 15 গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরমে। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা। বাড়িতে আজ থেকে পানি, গরু ছাগল দিয়ে খুব অসুবিধায় আছি। আমাদের পরীক্ষা, আমরা যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমরা সরকারিভাবে একটা পূর্ণভাবে বাদ চাই। কুড়িগ্রামে সাপ ধরার সময় সাপের ছোবল। হাসপাতালে নেয়ার পথেই সাপুরে বয়জুদ্দিনের মৃত্যু। সাপটা বস্তাবন্দি করবে এমতো অবস্থায় ওনাকে সাপটা দংশন করে। আমরা তাকে চিকিৎসা করার জন্য প্রস্তুতি নিয়েছি। তারপরে সে অনেক গাছান্ত খাওয়ার পরে গাড়ি ভাড়া করে তাকে বাড়িতে পৌঁছানো হলো। বিরতিহীন সংবাদ সারাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। জুলাই সংঘটিত হত্যাকাণ্ড স্মরণে নারকীয় আশুলিয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বিকেলে 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় আশুলিয়ার শ্রীপুরে। ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে জড়ো হয়েছেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থান চলাকালীন 5 আগস্ট আশুলিয়া থানার পাশে নারকীয়ভাবে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়। সেই সব শহীদ পরিবারের সাথে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে সেই নারকীয় ঘটনাকে প্রতীকীভাবে তুলে ধরেছে ঢাকা জেলা বিএনপি। শহীদদের স্মরণে আজকে তার পরিবারের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলবেন এবং তিনি আশ্বস্ত করবেন, প্রত্যাশা দিবেন। জনগণের নেতা হিসেবে আমরা প্রত্যাশা করি আগামীতে যেন কোনো দলীয় নেতা কিংবা কোনো ব্যক্তি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে যেন এই নির্যাতন নিপীড়নের আবার পুনরাবৃত্তি যেন না ঘটায়। নরসিংদীতে জুলাই পদযাত্রা বের করেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। বিকেলে জেলখানার মোড় থেকে বের করা হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা গেটে গিয়ে শেষ হবে এটি। পরে সেখানেই পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এর আগে দুপুরে নরসিংদী ক্লাব গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের শীর্ষ নেতারা। খোঁজ খবর নেন স্বজনদের। নরসিংদীতে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে সাভারের উদ্দেশ্যে। সেখানে পদযাত্রা পথসভায় অংশ নেবেন নেতারা। যাব নরসিংদীতে, সেখান থেকে সহকর্মী আয়ুব খান সরকার জানাবেন আরো বিস্তারিত এই প্রসঙ্গে তথ্য। আয়ুব, পদযাত্রা এখনো চলছে কিনা জানাবেন। সভার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দুঃখিত, আমাদের আয়ুব খান সরকারের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। বাকি আছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত আমাদের সৈনিকেরা, আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের পেছনে যে ব্যাকগ্রাউন্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং
আমাদের এই আগুনে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনদের বক্তব্যের পরে এখানে বক্তব্য রাখার খুব একটা মানসিক অবস্থা থাকে না। আমার সেটা নেই। আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি, যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মারি। কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা তারা সন্তানদেরকে হত্যা করে এবং তারপরে পুড়িয়ে হত্যা করে। এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে তার ছেলে বেঁচে ছিল, সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, বিশেষ করে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার স্বামীকে মেরে ফেলার পরে, পুড়িয়ে ফেলার পরে তার কেউ খোঁজ নেয়নি, তিনি জানেনও না যে তার স্বামী কোথায় কিভাবে আছে, তাকে কেউ সাহায্য করেনি। তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে। আমি ঢাকা ডিসিকে এখান থেকে বসেই ফোন করেছিলাম যে তারা, সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ, বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে। আমি মাত্র 2 জনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন্ড হিসেবে, বাকিদের আমি জানি না। একটা ছোট বাচ্চা ছেলে, 8 বছর বয়স, তার মাথার খুলিটা উড়ে গিয়েছিল, সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে এই দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে বন্ধুরা। এবং এখানে দাবি উঠেছে আরো সব তীব্র স্বরে যে আমরা হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চায়। দর্শক, জুলাই গণহত্যা স্মরণে বিএনপির নারকীয় আশুলিয়া কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছিলেন, আমরা শুনছিলাম তার কথা। দর্শক, আমরা আমাদের আরেক সহকর্মী আয়ুব খান সরকারের সাথে কিছুক্ষণ আগে সংযোগ স্থাপনের চেষ্টা করছিলাম। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা চলছে, আরও একবার তার কাছ থেকে জানবো পদযাত্রার সবশেষ তথ্য। আয়ুব, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পদযাত্রা এখনো চলছে কিনা জানতে চাচ্ছিলাম, পথসভার বিষয়ে সবশেষ তথ্য যদি জানাতেন। কলি, আমি রয়েছি যে আসলে এই জাতীয় নাগরিক কমিটির যে পদযাত্রা, সেই পদযাত্রাটিতেই কিন্তু আমরা এখন রয়েছি। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই পদযাত্রায় আসলে কেন্দ্রীয় যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন। আর পাশাপাশি হচ্ছে যে আজকের যে জুলাইয়ের যে পদযাত্রা রয়েছে, সেই পদযাত্রা এখান থেকে নরসিংদীর পৌরসভার সামনে পর্যন্ত এই পদযাত্রাটি অনুষ্ঠিত হবে। এবং এই পদযাত্রা শেষে অস্থায়ী যে মঞ্চটি আসলে করা হয়েছে এনসিপির, সেই মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন এবং তাদের যে উদ্দেশ্য, এই জুলাই আন্দোলনের পদযাত্রার এই উদ্দেশ্যগুলো তারা আসলে জনগণকে পরিষ্কার করবেন এবং তারা কি চাচ্ছেন সেটিও কিন্তু তারা জানিয়ে দিবেন। আর পাশাপাশি হচ্ছে কলি যে আজকের এই জনসভা, এই পথসভাকে কেন্দ্র করেই কিন্তু এখানে এই মিছিলটি কিন্তু নরসিংদী শহরের জেলখানা মোড় থেকে, অর্থাৎ এই জুলাই আন্দোলনে যিনি নিহত হয়েছেন সেই তাহমিদ চত্বর থেকে কিন্তু এখানে শুরু হয়েছে এবং এই মিছিলটি নরসিংদীর পৌরসভা মোড়ে গিয়ে শেষ হবে এবং তারপর সেই পথসভা যেটি রয়েছে সেই পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। আর পাশাপাশি হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে এখানে আসলে নরসিংদী জেলার এনসিপির নেতৃবৃন্দরাও রয়েছেন। কলি, জি, ধন্যবাদ আপনাকে আয়ুব। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ
আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের আদেশ 6 আগস্ট। সকালে এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার বেরুবির সাবেক প্রক্টরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। আর এই মামলায় অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। এই দিন ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেন প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেমের রিপোর্ট। সিলেটে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার রায়ে 8 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 7 জনকে যাবজ্জীবন সহ অন্য 17 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মামলার 32 আসামির মধ্যে 31 জনই উপস্থিত ছিলেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ, তবে ন্যায় বিচার পাননি বলে জানিয়েছে আসামিপক্ষ। 2021 সালের 1 মে সিলেটের বিশ্বনাথ চৈতন্যনগর গ্রামে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই রাস্তার জন্য জোর করে কৃষি জমির মাটি নেওয়ার প্রতিবাদ জানালে গুলি চালায় প্রবাসী সাইফুল ও তার বাহিনী। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 10ম শ্রেণীর শিক্ষার্থী সুমেল। এই ঘটনার পর সুমেলের মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ করে এলাকাবাসী। দাবি উঠে সাইফুল সহ আসামিদের ফাঁসির। আদালতের রায়ের মাধ্যমে এলাকাবাসীর দাবি পূরণ হয়েছে। সাইফুল সহ 8 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। বাকি 24 জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা। আজকের এই মামলায় মাননীয় আদালত 8 জনকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা প্রদান করেছেন এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরো অন্যান্য আসামিদেরকে 2 বছর 3 বছর করে সাজা দিয়েছেন। মোট 32 জন আসামিকে সাজা দিয়েছেন। রায়ের সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী নিহত সুমেলের চাচা। আজকের যে রায়টা আমরা তৃতীয় আদালতের ম্যাজিস্ট্রেট জজ সাহেব করেছেন, আমরা ওনার কৃতজ্ঞতা জানাই যে উনি সুন্দর একটি রায় দিয়েছেন এবং আমরা রায় সুফে সন্তুষ্টজনক আছি। তবে এই রায়ে ন্যায় বিচার হয়নি বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। এটা কি করে হয়? এটা কোনো জাজমেন্ট হইল? এই রায় আমাদের বিবেচনায় এত ওয়ার্ড একটা জাজমেন্ট, যাকে মিসক্যারেজ অফ জাস্টিস তাকে বলা। আমাদের বিবেচনায় এটা একটা চরম অবিচার। ঘটনার পর 32 জনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে 32 জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে 1 আসামি পলাতক রয়েছে। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। এদিকে রাজবাড়ীতে একটি হত্যা মামলার রায়ে 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতে বিচারক এই রায় ঘোষণা করেন। মামলায় বলা হয় 2018 সালের 22 ফেব্রুয়ারি পাংশায় একটি জমি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার হয়। বাদী হয়ে মামলা করে পুলিশ। নিহত যুবক বাবু খানের বাড়ি শরীয়তপুরে। তদন্ত শেষে খোরশেদ আলম এবং শাহজাহান সর্দার নামে 2 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ডলার বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত 2 আসামি পলাতক রয়েছেন। পিরোজপুরেও এক হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা থেকে জানা যায় 2019 সালের 9 এপ্রিল সদরের কুমিরমারা গ্রামের স্লুইস গেট এলাকায় স্থানীয় জামাল হাওলাদারকে পিটিয়ে আহত করে মুজিবুর এবং ফোরকান, একই সাথে মাহবুব। পরদিন চিকিৎসাধীন অবস্থায় জামাল নিহত হন। জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড। আর এই ঘটনায় নিহত জামালের পরিবার 8 জনের বিরুদ্ধে মামলা করেন। আজ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় দেন। এ সময় আসামি ফোরকান অনুপস্থিত ছিলেন। অন্যদিকে সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় 1 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলা এবং ভাঙচুরের মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এর আগে মঙ্গলবার গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জনকে আসামি করে এক ভুক্তভোগী মামলা করেন। প্রশাসন জানিয়েছে হিন্দুপল্লীর এক শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। আর এমন অভিযোগের পর
উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার রাতেই গ্রেফতার করা হয় তাকে। আর ওই সময় হিন্দুপল্লীতে আসামির চাচার ঘরে হামলা হয়। পরদিন বিকেলে মিছিল নিয়ে এসে উচ্ছৃঙ্খল জনতা হিন্দুপল্লীতে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় 12টি বাড়ি, আর যেখানে 22টি পরিবারের বসবাসও ছিল। নিরাপত্তা জোরদার করা হলে বাড়িতে ফেরেন ভুক্তভোগীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের কাজ শুরু করা হয়। মুক্তিযুদ্ধকে দলীয়করণ করে কলঙ্কিত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান যাতে কলঙ্কিত না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। সকালে দিনাজপুরে চেম্বার্স অব কমার্স সম্মেলনের কক্ষে যুবদলের পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান একক কোনো দলের নয়। জুলাইকে দলীয়করণ করে শহীদদের অবমাননা করবেন না। এ সময় যুবদলের জেলা শাখার 51 সদস্যের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম সহ অন্যান্যরা। জুলাই যোদ্ধাদেরকে আমরা দলীয়করণ করতে চাই না। অতীতে যারা মুক্তিযুদ্ধকে দলীয়করণ করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে, জুলাই এর শহীদদেরকে দলীয়করণ করে অবমাননা করবেন না। উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 15টি গ্রামের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। বাড়িঘরে পানি ঢোকায় পোহাতে হচ্ছে ভোগান্তি। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। তিস্তায় উজানের ঢলে কদিন ধরেই শঙ্কা ছিল প্লাবনের। মঙ্গলবার রাত থেকে লালমনিরহাটের নিম্নাঞ্চলে ঢুকতে থাকে বানের জল। সদর, হাতিবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ ও পাটগ্রামে নদী তীরবর্তী অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। হাতিবান্ধার ধুবনি এলাকায় একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েও পানি প্রবেশ করে লোকালয়ে। ডুবেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাড়িঘরেও। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এছাড়া বিস্তীর্ণ জমির ফসল তলিয়েছে পানিতে। ভেসে গেছে পুকুরের মাছ। আমাদের মহিষকষা ইউনিয়নের 7টা ওয়ার্ডেই পানিবন্দী। আমরা বাড়িতে এখন থাকতে পারতেছি না। এখন যেখানে একটু উঁচু জায়গা আছে বা শুকনো জায়গা, আমরা সেখানে যে আশ্রয় নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। পুকুরে মাছ আসলো, মাছ সব চলে গেছে। এই মাছগুলো কোনো আটকেবার পাইনি। জাল জল দিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। যে বাদ দিয়েছে সে বাদ দিয়ে হয় না, তারা আমরা সরকারিভাবে একটা পূর্ণভাবে বাদ চাই। প্রশাসন জানিয়েছে 5 উপজেলার দুর্গত এলাকার মানুষের জন্য 200 টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বিতরণ করা হবে শুকনো খাবারও। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আজকে আমি, পিআইও সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিয়ন সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। মঙ্গলবার রাতে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার সকাল থেকে কমতে থাকে। বর্তমানে বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই প্রসঙ্গে আরো তথ্য জানবো। লালমনিরহাট থেকে সহকর্মী আনিসুর রহমান যোগ দিচ্ছেন। আনিস, প্লাবিত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে একটু জানাবেন। কলি, গতকাল কিন্তু রাত থেকে তিস্তা ব্যারেজে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। আজকে সকাল থেকে পানি ব্যারেজে কমলেও কিন্তু ব্যারেজের ভাটিতে থাকা যে 4টি উপজেলা আছে সেই উপজেলাগুলোর নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়। আর প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বা এই ভাটিতে থাকা এই 4টি উপজেলার যে 15টি গ্রামের প্রায় 7,000 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। আর এই পানিবন্দী পরিবারগুলোর সঙ্গে আজকে আমরা তাদের পাশে গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আজকে এই বিকেল পর্যন্ত প্রশাসনের পক্ষে কোনো সাহায্য বা ত্রাণ তারা পাননি। আর তবে বিভিন্ন সংগঠন তারা কিন্তু শুকনো খাবার দিচ্ছেন। তবে যে তুলনায় তাদের যে দুর্ভোগ বা যে তুলনায় ত্রাণ পাওয়া দরকার সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তবে আমি কথা বলেছি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন যে 5টি উপজেলায় 200 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে বানভাসী মানুষদের জন্য।
বানবাসী মানুষদের জন্য। এছাড়াও আর প্রচুর ত্রাণ সামগ্রী রয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। তবে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, পানি কিন্তু আজকে ব্যারেজ পয়েন্টে পানি কমে যাওয়ায় কিন্তু এই যে ভাটিতে যে 4 উপজেলার যে অঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে সেই পানি কিন্তু কিছুটা কমে আসছে। যত সময় যাচ্ছে তত পানি কমে আসছে। আর এদিকে আমি পানি উন্নয়ন কথা বলছি, তারা আর জানিয়েছেন যে যেহেতু এটি পানি বেশিক্ষণ থাকবে না, হয়তো 2-1 দিন গেলে এই পানিগুলো কমে যাবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আনিস। সাতক্ষীরা শহরের অধিকাংশ সড়কে খানাখন্দ, বৃষ্টিতে গর্তে পানি জমে সেই দুর্ভোগ বেড়েছে আরো কয়েক গুণ। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা। কর্তৃপক্ষ বলছে নাগরিক চাহিদা পূরণের সক্ষমতা নেই সাতক্ষীরা পৌরসভার। শহরের সঙ্গীতা মোড় থেকে পিএন স্কুল হয়ে সুলতানপুর সড়ক, প্রায় 2 কিলোমিটার সড়কে খানাখন্দ, গর্তে জমেছে পানি, চলাচলে ভোগান্তি সীমাহীন। খুব খারাপ অবস্থা আমাদের রাস্তাঘাট, আমরা চলতেই পারতেছি না। পৌরসভার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা, ভোগান্তি খুব হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে, গাড়ির ক্ষতি হচ্ছে। এইখানে যে পরীক্ষার্থীরা আসছে, এই যে এখান থেকে চলাচল করা যায় না। সামনে পিএন হাই স্কুল, নাম করা একটা স্কুল। শহরের পোস্ট অফিস থেকে পুরাতন সাতক্ষীরা সড়কের অবস্থা আরও বেহাল, অথচ এই সড়কেই সরকারি কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এই রোডে তো চলাচল করাই যায় না, প্রতিদিন বেশিরভাগ মানুষ ভ্যান উল্টে যাচ্ছে, মাঝে মধ্যে পানি হেঁটে পর্যন্ত উঠে যায়। সব প্রতিনিয়ত এই সমস্যার কারণে অনেক ছেলেমেয়ে ক্লাস করে না। মানুষরা কতটা দুর্ভোগ করতেছে এই রাস্তার জন্য, অনেক দিন ধরে এটা ফেলানো। আগের দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট বাচ্চা পড়ে গেছে। একই অবস্থা শহরের বেশিরভাগ সড়কেই, কোথাও ভাঙা, কোথাও বা জমে আছে বৃষ্টির পানি। বর্ষা হলে তো এখন যে অবস্থা, হাঁটা চলাও যায় না। অনেক কিছু ইয়েতে গেছে, কিন্তু কোনো পদক্ষেপই এখানে কোনো পদক্ষেপ নেয় না। সাতক্ষীরা পৌরসভায় 205 কিলোমিটার সড়কের মধ্যে 85 কিলোমিটার ক্ষতিগ্রস্ত। সংস্কারে দাতা সংস্থার অপেক্ষায় রয়েছে পৌরসভা। আমরা মোটামুটি বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছি এবং টেন্ডার কার্যক্রম আমাদের প্রায় শেষ পর্যায়ে। কিছু কিছু রাস্তার কাজ খুবই দ্রুতই শুরু হয়ে যাবে। 1869 সালে প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা পৌরসভা। ওয়ার্ড আছে 9টি। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্ডারগার্টেন ফোরাম কর্মসূচি পালন করে। এতে জেলার 50টি কিন্ডারগার্টেনের 5 শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা অংশ নেন। ঝিনাইদহে উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে সরকারি ভূষণ স্কুল সড়কে মানববন্ধন হয়েছে। একই কর্মসূচি পালিত হয়েছে নারায়ণগঞ্জ এবং নাটোরেও। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা। কুড়িগ্রামে সাপ ধরার সময় সাপের ছোবলে মৃত্যু হলো সাপুরের। ঘটনার সময় ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে বস্তায় ভরার আগে হঠাৎ সাপের কামড় খান বয়জুদ্দিন। হাসপাতালে নেয়ার পথেই মারা যান সাপুরে বয়জুদ্দিন। নাগেশ্বরীর কাপালিপাড়া এলাকা, ইমরান আলীর বাড়িতে ধরা হবে সাপ, হাজির সাপুরেও। তাই উৎসুক মানুষের ভিড়, কেউ কেউ ধারণ করছেন ভিডিও। স্থানীয়দের সহায়তায় রান্নাঘরের গর্ত থেকে 3 বাচ্চাসহ বিষাক্ত একটি সাপ ধরেন বয়েজউদ্দিন। তারপর বেশ কিছুক্ষণ সাপের লেজ ধরে ঝুলিয়ে রাখেন তিনি। এক পর্যায়ে ঘুরোতেও থাকেন। তখনই ঘটে বিপত্তি। বস্তায় ভরার সময় হঠাৎ বাম হাতে ছোবল। বাড়িতে 3-4 দিন থেকে সাপে হামলা করে, বাচ্চা বাইরে হয়। তখন আবার মনে করেন যে বুড়ানিও হামলা করে। তখন বাড়ি হইতে আমরা পরামর্শ করে বললাম, শুনলামও যে গাবতলা কবিরাজ আছে সাপুরিয়া, তাকে ফোনে যোগাযোগ করে বাড়িতে আনলাম। খনন করতে করতে হঠাৎ করে বড় সাপটা বাইরে হয়। বাইরে হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পড়া, বালু ছিটা, এগুলো সব কিছু পরামর্শ করে এবং দেওয়ার পরে উনি বলে যে সাপটার বেশি ভালো না। ঘটনার পরপরই সাপুরেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা দেন স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাকে। পথেই মারা যান এই সাপুরে। একই উপজেলার ডাক্তারপাড়া গ্রামের বাসিন্দা বয়েজউদ্দিন। পেশায় একজন মেকানিক, পাশাপাশি
সাপ ধরে বেড়ান তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, জুলাই সংঘটিত হত্যাকাণ্ড স্মরণে নারকীয় আশুলিয়া অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন, আপনাদের সবার বক্তব্যে গণ অভ্যুত্থানের সময় নৃশংসতা এবং এর আগে পরের পরিস্থিতি, গণ অভ্যুত্থানে বীর জনগণের আত্মত্যাগ, সন্তান স্বজনহারা পরিবারগুলোর আশা নিরাশা এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির একটি চিত্র উঠে এসেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশের অন্যতম শিল্প কারখানা নির্ভর সাভার আশুলিয়া এলাকায় শহীদ পরিবারের স্বজন এবং আহতরা যে বক্তব্য দিয়েছেন, আমি আমার বক্তব্যে তাদের বক্তব্যগুলোকে প্রাধান্য দিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১.৫ দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ। বিশেষ করে এই সাভার আশুলিয়ায় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল, মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, লাশের সঙ্গে এমন নির্মমতা, মনে হয় কারবালার যে নৃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে। 5ই আগস্টে ফ্যাসিস্টের পলায়নের দিন সাভার আশুলিয়ার শ্রমিকদের উপরে গণহত্যা চলেছিল, মানুষের উপরে গণহত্যা চলেছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তোবা জড়িত ছিল না, কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, ভ্যান চালক, অটোরিক্সা চালক, ট্রাক চালক, হেল্পার, সহকারী, দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ, সকল শ্রেণীর মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন? একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই। এর কারণ একটাই, দেশের সকল শ্রেণী পেশার মানুষ, দেশপ্রেমিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালোভী যে ফ্যাসিস্ট যে পালিয়ে গিয়েছে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না, কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না। দেশপ্রেমিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালোভী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে, এবং এ কারণে ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ